সেখানে পুষ্প অর্পণ করো, কোনো ফল অর্পণ করো, কিন্তু কিছু না কিছু অবশ্যই দিতে হবে। কোথাও মহারাজ কীর্তন হচ্ছে, কোথাও নাম হট্ট হচ্ছে, কোথাও ভাগবত হচ্ছে, কোথাও হরিনাম চলছে, এখানের মধ্যে কিন্তু কিছু না কিছু দান করতে বলা হয়েছে। নিজের সামর্থ্য অনুসারে, তোমার লাখের সামর্থ্য রয়েছে তুমি লাখ দাও, তোমার লাখের সামর্থ্য না রয়েছে তুমি হাজার দাও, তোমার হাজারের সামর্থ্য না থাক তোমার শতকেই ঠিক, তোমার শতকেরও যদি সামর্থ্য না থাকে তোমার দশকেই ঠিক, তোমার যদি দশকেরও সামর্থ্য না থাকে তোমার এককেই ঠিক, কিন্তু দান তো করেছো। সৎসঙ্গের মধ্যে দান করতে বলা হয়েছে। তদ্রূপ এখানে ধ্রুবজি মহারাজ চলে গিয়েছেন এবং শ্রী সুখদেব প্রভু রাজা পরীক্ষিতকে এখানে ধ্রুব চরিত্রের কথা শ্রবণ করালেন। এবার রাজা পরীক্ষিতকে বলছে, দেখো পরীক্ষিত, তুমি আর কোন ভক্তের কথা শ্রবণ করতে চাও? বলছে, প্রভু ভাগবতের মধ্যে তো অনেক ভক্তের কথা রয়েছে, তার মধ্যে এক ভক্তের কথা বলবো। বলছে, দেখো পুরীর মধ্যে খুব সুন্দর এক ভক্ত ছিল, যার নাম হচ্ছে মাধব দাস। এবার মাধব দাস অনেক সহজ সরল ছিল, সহজ সরল মনের মানুষ ছিল, কিন্তু সেখানে কাশীর মধ্যে এক খুব বেদজ্ঞ পণ্ডিত, এক বেদজ্ঞ পণ্ডিত ছিলেন। সে পণ্ডিত মহারাজ সবার সঙ্গে শুধু তর্ক করতেন, সবার সঙ্গে শাস্ত্র তর্ক করতেন। এবার শাস্ত্র তর্ক করতে করতে তার মনের মধ্যে অভিমান চলে এসেছিল, অহংকার চলে এসেছিল। কি হয়েছে না, বলছে আমার মতো এমন একটাও বেদজ্ঞ ব্রাহ্মণ নেই যে আমার সঙ্গে শাস্ত্র তর্ক করতে পারে। তার প্রচুর অভিমান হয়ে গিয়েছিল। একদিন কোন মহারাজ তাকে প্রস্তাব রাখলেন, আচ্ছা তুমি যে এত শাস্ত্র তর্ক করো, তুমি যে আমার সঙ্গে এত শাস্ত্র তর্কের কথা বলো, আচ্ছা একটা কথা বলো তো, আমি তোমার একটা নাম বলছি, পুরীর মধ্যে এক ভক্ত আছে যার নাম হচ্ছে মাধব দাস। प्रेम से बोलो राधे 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 राधे। এবার এত অভিমান রয়েছে তোমার মধ্যে, তোমার মধ্যে যদি সত্যি এত বুদ্ধি থাকে তাহলে তুমি সেই পুরীর মধ্যে মাধব দাসকে হারিয়ে দেখো। বলছে আচ্ছা ঠিক আছে। এবার তখন তো মহারাজ বাস ট্রেন কিছুই ছিল না, কি হয়েছে না হেঁটে হেঁটে গিয়েছে, দু তিন দিনের মধ্যে পৌঁছে গেছে। এবার পৌঁছে গিয়ে মহারাজ তাকে বললেন, আরে কে মাধব দাস, এখানে কোনো মাধব দাস বলে আছে নাকি? বলছে হ্যাঁ আমি বললাম মাধব দাস, আমি হচ্ছি মাধব দাস, আমি হলাম মাধব দাস। বলছে আচ্ছা তাহলে আমি তোমার অনেক নাম শুনেছি, তাহলে তুমি আমার সঙ্গে শাস্ত্র তর্ক করো, আর তুমি এক কাজ করো,
বলছে আচ্ছা দেখুন মহারাজ, আপনি এত দূর থেকে এসেছেন, আপনার চরণধুলি আমার বাড়ির মধ্যে পড়েছে, এটাই আমার জন্য অনেক কিছু, আমি এমনিতেই হেরে গিয়েছি। বলছে না, এমনি বললে তো হবে না, শাস্ত্র তর্ক তো তোমাকে করতেই হবে। বলছে কিন্তু আপনি এখানের মধ্যে এসেছেন, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার, তার জন্য আমি শাস্ত্র তর্ক করব, আমি এমনিতেই হেরে গিয়েছি, মানছি। বলে আচ্ছা যদি মেনেছো তাহলে একটা কাগজের মধ্যে লিখে দাও যে আমি এই কাশীর বিদ্বান বুদ্ধিমান পণ্ডিতের কাছে হেরে গিয়েছি, আর নিচে আমার স্বাক্ষর মানে মাধব দাস। বলছে ঠিক আছে দেন কাগজ। লিখে দিয়েছে যেমন বলেছে। এবার সে তো সেই কাশী পৌঁছে গিয়েছে। এবার যেই মহারাজ তাকে প্রস্তাব দিয়েছিলেন, যে মহারাজ তাকে প্রস্তাব দিয়েছিলেন, তাকে বলে দিলেন যে দেখো আমি তাকে হারিয়ে দিয়েছি, সে মাধব দাসকে শাস্ত্র তর্কের মধ্যে হারিয়েছি। বলছে না না না, এ তো হতে পারে না। বলছে আরে না, তার জন্য আমি তার কাছ থেকে লিখিয়েও এনেছি। বলছে কই দেখি তো। যেই মহারাজ দেখেছে যে লিখেছিল পুরোটাই তো একদম উল্টে গেছে। কি লেখা রয়েছে? এই কাশীর বেদজ্ঞ ব্রাহ্মণ মহারাজ আমার কাছে এসেছিল এবং শাস্ত্র তর্ক করে আর আমার কাছ থেকে হেরে গিয়েছেন। নিচে তার নাম লেখা রয়েছে মাধব দাস। বলছে আরে তুমি নিজেই পড়ো, এখানে তো পুরো উল্টো লেখা আছে। বলছে দেখি। যখনই মহারাজ পড়েছে ঠিকই তো দেখেছে এখানে তো পুরো উল্টো লেখা আছে। এ কি করে হতে পারে? সে আমার নিজের সামনে লিখলো, এ তো হতে পারে না। কি করলেন? তখন আবার মাধব দাসের কাছে গিয়ে বলছে আরে মাধব দাস, তুমি আমার সঙ্গে ছলনা করেছো, নিজে সব উল্টা পাল্টা লিখে আর আমাকে পাঠিয়েছো। বলছে কই দেখি, আমি তো ঠিকই লিখেছি। যখনই দেখছি আরে এখানে তো উল্টো লেখা আছে। তো মাধব দাসকে বললেন এবার আমি কিছু শুনবো না, এবার তোমাকে আমার সঙ্গে শাস্ত্র তর্ক করতেই হবে। বলছে কিন্তু আপনি আমার এখানে এসেছেন, এতবার করে আপনি আমার এখানে চরণধুলি ফেলছেন, এটাতে আমি হেরে গিয়েছি। বলছে না না, আচ্ছা ঠিক আছে, যদি তুমি সত্যিকারেরই হেরে গিয়েছো তাহলে এক কাজ করো, তুমি এই যে গাধা আমি একটা এনেছি, এই গাধার মধ্যে তুমি চেপে যাও আর মুখে নিজে কালি মেখে জুতোর মালা করে ঘুরে বেড়াও আর জোরে জোরে চিৎকার করো যে আমি এই কাশীর বেদজ্ঞ ব্রাহ্মণ থেকে হেরে গিয়েছি। বলছে ঠিক আছে, কিন্তু এখন নয়, একটু পরে। কেন? আমার এখন জগন্নাথ দেবের দর্শন করার সময় হয়ে গেছে, দর্শন থেকে এসে করে। বলছে ঠিক আছে। এবার মাধব দাস তো জগন্নাথ দেবের সেবা করতে ঢুকেছে। এবার সেবা করছে, এদিকে জগন্নাথ যেখানে ছিল, জগন্নাথ এক রূপে তো সেই ওখানে বিদ্যমান হয়ে রয়েছে, আর আরেক রূপে কি হয়েছে, আরেক রূপে নিজে মাধব দাস হয়ে বাইরে বেরিয়ে গেছে। মাধব দাস হয়ে বাইরে বেরিয়ে গেছে। এবার তখন মাধব দাসের কাছে, মাধব দাস বিদ্যান বুদ্ধিমানের কাছে এসেছেন। বলছে আরে কি হলো, কি হয়েছে? বলছে না, আমি একটু দর্শন করতে গিয়েছিলাম তো, ওই জন্য আমার মনটা একটু পরিবর্তন হলো, মনটা পরিবর্তন হয়েছে, তো তার জন্য আমি তোমার সঙ্গে শাস্ত্র তর্ক করবো। বলছে আচ্ছা ঠিক আছে। এবার শাস্ত্র তর্ক করেছে, শাস্ত্র তর্কের মধ্যে থেকে এমন হারিয়েছে, এবার হারাতে হারাতে সব পাবলিক জড়ো হয়ে গেছে,
সবাই দেখছে, বলছে আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। বলছে না, ক্ষমা নয়, তুমি এই গাধার পেটে যাবো, মুখের মধ্যে কালি মেখে জুতোর মালা পরে ঘুরে বেড়াও। বলছে ঠিক আছে। এবার সে বিদ্বান বুদ্ধিমান ঘুরছে, এদিকে দেখতে দেখতে আসল মাধব দাস বেরিয়ে এসছে। মাধব দাস যখন বেরিয়ে এসছে, সে দেখছে আরে কই সে বিদ্বান বুদ্ধিমান, সে তো নেই এখানে। তাহলে কি করা যায়? এক কাজ করো, তাহলে তাকে খোঁজো। এবার খুঁজছে যখন, দেখে পেছন থেকে সে আসছে, আরে আমি কাশীর বিদ্বান বুদ্ধিমান পণ্ডিত, আমি মাধব দাসের কাছে শাস্ত্র তর্ক করে গিয়েছি। এবার যখনই তার কাছে গিয়েছে, বলছে আরে তুমি নিজেই তো আমাকে হারালে, আর এখন কেন এরকম করছো? তুমি তো আমাকে নিজেই হারিয়েছো। বলছে আরে আমি কখন হারাই? বলছে তুমি তো এখনই এসেছিলে মাধব দাস হয়ে। এবার যখনই মহারাজ তাকিয়েছে, মাধব দাস যেই তাকিয়েছে মন্দিরের দিকে, দেখছে স্বয়ং জগন্নাথ দেব সেখানে বসে রয়েছে। এবার তিনি তো বুঝে গেলেন যে জগন্নাথ দেব স্বয়ং এসেছিলেন। এবার জগন্নাথ দেবকে বললেন, হে প্রভু, এরকম করার কি দরকার ছিল? বলছে কেন? কারণ তুমি তো হচ্ছ একজন করুণাময়, তা একজন ভক্তের সঙ্গে তুমি এরকম কেন করলে? বলছে আচ্ছা তোমার অপমান হতো। বলছে কিন্তু আমার অপমান হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, আমার যদি কোনো যায় আসে না, কিন্তু সে তো একজন বিরাট বুদ্ধিমান ছিল, বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল। বলছে না, আমি নিজের ভক্তের কখনো অপমান হতে দেব না। বলছে আচ্ছা ঠিক আছে। তো এইভাবে সে মাধব দাসের কথা শ্রবণ করালেন। এবার দেখতে দেখতে সৃষ্টির মাহাত্ম্য এখানেই বিশ্রাম করে দিলেন। আসুন, এবার আমাদের এই ভাগবত পাঠের অনেক সময় আমাদের হয়ে গেছে। এবার আমরাও কথার বিশ্রাম এখানে করব, একটি ভজন হবে, তারপর আমাদের ভাগবতের বিশ্রাম হবে। আসুন সবাই ভজনের আনন্দ নিই।